নামটাই তো গানে গানে লাইভ, অর্থাৎ গানই থাকে, সঙ্গীতই হওয়ার কথা। তবে সঙ্গীত নানান ধারায় বিভক্ত। সঙ্গীত আমরা যে প্রচলিত গান শুনি তাই যে শুধুমাত্র সঙ্গীত তা কিন্তু নয়। গাছে যখন পাখি ডাকে তখন কি মনে হয় না যে সেটা একটা সঙ্গীত? যখন ঝর্ণার ধারা বয়ে যায়, যখন বৃষ্টি পড়ে, মনে হয় না সেটাও সঙ্গীত? আসলে সঙ্গীতকে অনুভব করতে হয় আমাদের ভেতরের ইন্দ্রিয় দিয়ে। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, আর সেই ইন্দ্রিয়র মূল যে জায়গা সেটা তো আমাদের মগজ, মস্তিষ্ক, যেখানে সমস্ত সিগন্যালগুলো যাচ্ছে, অ্যানালিসিস হচ্ছে এবং সেখান থেকে আমাদের নানান অনুভূতির সৃষ্টি হয়। ফ্রয়েড বলেছিলেন আমাদের তিনটে মন। আবার আমাদের বাউল সম্রাট লালন ফকির তিনিও বলে গেছেন আমাদের মধ্যে নাকি তিনজন বসত করে, বা অনেক সময় কতজন বসত করে আমরা সেটাও জানি না। সত্যি এই নানান উপস্থিতি, নানান অনুভবের যে মূল জায়গা তা হচ্ছে শব্দ। শব্দ সেই নাদ যেখান থেকে সঙ্গীতের জন্ম। আমরা সেই গোড়ায় আজকে একটু পৌঁছানোর চেষ্টা করছি কাব্য এবং বাদ্য দিয়ে। তাই এই পর্বে আবারও আপনাদের স্বাগত জানাই। আপনারা অনুষ্ঠান কেমন লাগছে ফোন করে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করে জানাতে পারেন। আমি প্রথমে আবার চলে যাব নীলাংশুকের কাছে। এই সখী আমারি দুঃখের নাহি গোর, এই ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘনগর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া। কান্ত পাহন কাম দারুণ সঘনে খর সরহন্তিয়া। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া। মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাওয়াত ছাতিয়া। তিমির দিগ ভরি ঘোর ইয়ামিনী অথির বিজুরিক পাতিয়া। বিদ্যাপতি কহে कैछे गंगायबी हरि बिने दिन रातिया। के ना बाँशी बाई बड़ाई কালিনী নই কুলে। কে না বাঁশি বাই বড়াই এ গোঠো গোকুলে। বাঁশির শবদে মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আউলাইল রন্ধন। কে না বাঁশি বাই বড়াই সে না কোন জনা, দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা। কেনা বাঁশি বায়ে বড়াই চিত্তেরও হরিষে, তার পায়ে বড়াই মো কইল কোন দোষে। অঝর ঝরয়ে মোর নয়নের পানি, বাজাই বাঁশির শব্দ হরাইল পরাণী। আকুল করিতে কিবা আম্ভার মন, বাজাই সুসর বাঁশি নন্দের নন্দন। পাখি নই তার ঠাঁই উড়ি পড়ি যাও, মেদনে বিদার দেও পশিয়া লুকাও। বন পড়ে আগ বড়াই জগ জনে জানি, মোর মন পড়ে যেনহ কুম্ভারের পণে। অন্তর শুকায়ে যায় কাহ্ন অভিলাষে, বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে।
রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকায় কলে, না শুনে কাহারো কথা। সদাই ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতো যোগিনী পাড়া। এলাইয়া বেনি ফুলেরও গাঁথনি, দেখায়ে খসায়ে চুলি। হসিত বয়ানে চাহে মেঘপানে, কি কহে দুহাত তুলি। এক দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বধূর সনে। আমরা শুরু করেছিলাম বিদ্যাপতি দিয়ে, আর শেষ করলাম এসে বৈষ্ণব সাহিত্যে। এই যে আমাদের সাহিত্যের চলন, নানান রকম চলন, এবং সেই চলন থেকে কোথাও যেন আমি বসে বসে এখানে মানে আমার বোধ হচ্ছিল, অনুভব হচ্ছিল যে একটু একটু করে ধীরে ধীরে আমার ভাষা, অর্থাৎ এই যে আমার মাতৃভাষা বাংলা, সেই ভাষার জন্ম হচ্ছে। এক একটা করে শব্দ প্রস্ফুটিত হচ্ছে, কখনো সংস্কৃত থেকে, কখনো প্রাকৃত থেকে, তার পথ ধরে এসে, চর্যার পথ ধরে এসে আমার ভাষা হয়ে উঠছে। এই যে ভাষা তার নিজস্ব রূপে পরিবর্তন হতে থাকে, তার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তার সংস্কৃতি, তার পরিমণ্ডল। আর তাই আজও আমি অন্তত বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ করি, যার এক সুদীর্ঘ ইতিহাস আছে শুধু ভাষাকে কেন্দ্র করি। তাই আমার ভাষাকে যারা অমর্যাদা করেন তাদেরকে বলবো, পৃথিবীর সমস্ত ভাষার প্রতি সম্মান রেখে বলবো যে বাংলাকে অসম্মান করার আগে আমাদের সংস্কৃতিকে, আমাদের এই দেশের যে বৈচিত্র্যময় সংস্কৃতি, তাকে অস্বীকার করবেন, তাহলেই মানে সেটাই হয়, তার মানে তাই দাঁড়ায়। তাই বাংলাকে অসম্মান দয়া করে কেউ করবেন না। আমরা বাঙালি হিসেবে আজও সেই গর্ববোধ করি। আমাদের কাব্যে, আমাদের মহাকাব্যে, আমাদের সাহিত্যে, সব জায়গা থেকেই কিন্তু এই ভাষার একটা গৌরব আছে। আর সেই গৌরবই প্রথম এশিয়ার মধ্যে নোবেল এনে দিয়েছিল আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। যাই হোক, একটা অন্য প্রসঙ্গে চলে গেলাম। তার কারণ হচ্ছে নীলাংশুক, আমরা এই প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাব। অন্তত আমার যে অনুভূতি হয়, সেই অনুভূতি সেই চলনকেই বলে যে সত্যি বলতো এইরকম সাহিত্য রস, বৈষ্ণব সাহিত্যের মতন রস, যার মধ্যে একই দিকে একটা দর্শন আছে, খুব গভীর একটা দর্শন, আবার পাশাপাশি তার সঙ্গে তার সাহিত্যের যে ব্যাপ্তি, যেটা এতগুলো অনুভূতিকে একসঙ্গে ধরতে পারে, ঠিক সেই ভাষাকে যদি কেউ অমর্যাদা করে তখন কষ্ট হয় না? কষ্ট তো হয়, এবং মানে এটা তো আমাদের মানে রুটকে, মানে আমাদের শিকড়কে অস্বীকার করা বা অমর্যাদা করার মতো আর কি। মানে আর একদমই তাই। ধরো আমরা এই যে আমরা ভাবি যে এটা একটা মিউজিক স্কেপ, বা তুমি একটা চিত্রনাট্য ভাবছো, তুমি যাই ভাবছো, সেই ভাবনার পিছনে তোমার একটা ভাষা আছে, তোমার স্বপ্নের একটা ভাষা আছে, এবং মানে তা তুমি অস্বীকার করতে পারবে না। এবং তা তুমি যে ভাষায় সব থেকে বেশি কমফোর্টেবল, মানে যে ভাষায় তুমি সব থেকে বেশি আরাম পাও বলে, সেটা তোমার মাতৃভাষাই। কারণ তুমি এটা তুমি ভাবোই তো সে ভাষায়, একদম আমরা প্রত্যেকে ভাবি সে ভাষায়। এবার তোমার যা বেসিক জায়গা, তোমার যে ফিরে আসার জায়গা, মানে তাকে অস্বীকার করা মানে তোমার নিজের অস্তিত্ব বা সেই জায়গাগুলোকে নিয়ে মানে অনেক বড় বড় প্রশ্ন চলে আসে সেই জায়গায়। সুতরাং তাকে অমর্যাদা করার জায়গা নেই। এবং মানে এই যে আজকে আমরা যে জার্নিটা করছি, এই যে একটা প্রলং হিস্ট্রি, মানে আমি তাই ভাবছিলাম, দেখো অনেক কিছু না মানে আমাদের এই মধ্যে চলে, এবং আমি ভাবছিলাম যে ধরো এই যে দিদি এখন যে পরিবেশনায় আসবেন, এটাকে আমি কি করে যুক্ত করতে পারি, কি করে মানে এই একটা যন্ত্রের একটা শব্দ দিয়ে কি করে জুড়তে পারি। বিদ্যাপতি হলো এবং রবীন্দ্রনাথ এলেন। এইবার মানে আমি বাজাবো যে যন্ত্রটা, সেই যন্ত্র সবার কাছে খুব পরিচিত, কিন্তু যন্ত্রটা বাজাবো একটা অন্য ইনস্ট্রুমেন্টের মধ্যে, এবং কেন বাজাবো সেটা আমি পরে আসছি। কিন্তু মানে আমার কাছে এটার একটা সূত্রপাত আছে। ওই যে বললাম আমরা বাংলায় ভাবি, আমরা হঠাৎ করে মানে সচরাচর ইংরেজিতে ভাবি না, মানে খুব রেয়ার সিনারিও। বা যে মানুষটি উর্দু ভাষী, সে নিশ্চয়ই তিনি উর্দুতে ভাবেন, বা অন্য কোনো তার কোনো সাবটেক্সট থাকলে তিনি ভাবেন। তো এই যে দুটো আমরা যে এখন যে জায়গাটায় আসবো, যে শিফটিংটায় আসবো,
যদি এটাই কোনো একটা যন্ত্র দিয়ে জুড়ি, তাহলে আমার মাথায় একটা যন্ত্রই ঘুরছে, পারকাশন। তো সেইটা মানে সেইটা আমি মানে আমি করে এখন শোনাতে পারি, তারপর একদম 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 শুনবো। কিন্তু তার আগে প্রিয় দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের ওপারে, একটু তাদের কথা শুনি, তাদের কি অনুভূতি হচ্ছে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুজয় দা। হ্যাঁ, শুভ সকাল। আজ আর প্লাস নিউজের গান ঘরে কাব্য এবং বাদ্যযন্ত্রের এক সুন্দর মেলবন্ধন। বাদ্যযন্ত্রে নীলাংশু ভাই আর কবিতায় ডক্টর চিত্তকুণ্ডু রায় ম্যাডামকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর সাথে সুজয় দা, আপনার এক অনবদ্য সঞ্চালন। এই নিয়েই এক ভিন্ন স্বাদের এক মিষ্টি সকাল। হ্যাঁ, তাই সাথে আছে আমি হুগলির উত্তরা দিকে তিলক পাল। বাদ্যযন্ত্র যে কথা বলে সেটা জানলাম নীলাংশু ভাই। এই অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। আর তৃপ্তিদির কবিতা পাঠ শুনে সত্যি মুগ্ধ হচ্ছি। তাই হ্যাঁ, আমি তিলক পাল ছন্দে ছন্দে আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অকৃত্রিম ভালোবাসা জানাই। ধন্যবাদ রইল। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, আপনার অভিজ্ঞতার কথা জানালেন, এটা আমাদের কাছে পরম পাওয়া। আমরা এবার যাই একটু নীলাংশু যেখানে আমাদের নিয়ে যেতে চাই, অর্থাৎ বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে সেই শব্দব্রহ্মকে অনুভব করার দিকে। চলো। সত্যি আমরা একটা স্পেসে ছিলাম আর একটা স্পেসে চলে এলাম। যাই হোক, আমরা পূর্বরাগ অবধি এসছিলাম, তো এবার আবার একটু দিদির কাছে যাই। তো আমরা পূর্বরাগ থেকে কোথায় যাব? পূর্বরাগ থেকে এবারে আমরা যদি আমাদের প্রাণের ঠাকুর, যিনি আমাদের জীবন দেবতা, আকাশ জুড়েই আছেন, সে আকাশের তলাতেই যাই, রবি ঠাকুরেই যাব। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে কেন এটা মাথায় এসছে। দেখো, এখানে একটা যন্ত্রের কানেকশন আছে। কেমন? ধরো আমরা মাটির কথা বলছি, আমরা রুটের কথা বলছি, আমরা প্রকৃতির কথা বলছি, এত কিছুর মাঝখানে এই সময়ে দাঁড়িয়ে আমরা এআই নিয়ে ভাবছি, মানে এআই এসে গেছে, তাও আমরা এটা ভাবছি। এবং এটাও তো এআই, একদমই। এই ইনস্ট্রুমেন্টও এআই। এটা মৃদঙ্গ, মানে খোল, শ্রীখোল, তা মাটির যন্ত্র, কিন্তু আমি বাজাচ্ছি একটা ইলেকট্রনিক্স, একটা পাশ্চাত্য যন্ত্রের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। এবং ওই যদি এনশিয়েন্ট টাইমটা দেখি, এবং সেই টাইম থেকে দিদি এই যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গান বলো, রবীন্দ্রনাথের কবিতা বলো, এবং আমরা যে সাহিত্যের ইতিহাসে যেই জায়গা থেকে জার্নি করছি, তার সাথে শ্রীখোলের একটা মধুর সম্পর্ক আছে। একেবারে, দ্যাটস ওয়াই মানে শ্রীখোল ইজ কানেক্টিং টু, মানে আমাদেরকে এইভাবে কানেক্ট করছে। একেবারে অসাধারণ, অসাধারণ। সত্যি নীলাংশু আসলে ও যে মিউজিক করে না, সে মিউজিকটা ওর অনুভূতি থেকে, ওর এক্সপিরিয়েন্স থেকে ও বের করে আনে। মানে এটা একটা সাজানো জিনিস নয়, এটা ভেতর থেকে, মানে কাল প্র্যাকটিস থেকে আসা একটা জিনিস। হ্যাঁ, মানে এটা না বললি না। গতকাল রাত্রে আমি বহু বছর পর, মানে আমার ছোটবেলায় সৌভাগ্য হয়েছিল, গত রাত্রে আমি বহুদিন পর আমি মানে মোহন সিংকে শুনলাম। আচ্ছা, এবং সাথে মানে গুরুস্থানীয় আমাদের পণ্ডিত বিপ্লব মণ্ডলের বাজনা শুনলাম। এই বয়স, কি দৃপ্ত কণ্ঠ, মানে উনি এসেই বললেন কি, মানে অডিয়েন্সের লাইট বন্ধ কেন, জ্বালিয়ে দাও, চোখ মুখ না দেখলে গাইবো কেমন করে। হ্যাঁ, মানে আমি মানে সবাই একটু এরকম মানে এলিয়ে বসেছিল গাটা। ঠিক এই মেরুদণ্ড সোজা করে ফেললেন। কেউ তো বলেনি যে মেরুদণ্ডটা সোজা করতে হবে, ও গান শুনতে গেলে মেরুদণ্ড সোজা করে বসতে হয়, কিন্তু কেন হলো না, কিছু বলার নেই। মানে আমরা এখনো বলছি, আমার মানে রোমহর্ষক একটা অনুভূতি হচ্ছে। একেবারে তাহলে আমরা যাই প্রাণের কবির কাছে। রবি ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতাটি আমি এখন বলি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা,
কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খরপরসা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চাই। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরণী পরে। আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এ শুধু কবিতা নয়, এ এক দর্শন। আমরা জানি কবিগুরু বারবার সেই আধ্যাত্ম চেতনা মধ্যে আমাদের মধ্যে সেই আধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটানোর চেষ্টা করেছিলেন, যেখানে তিনি তো উপনিষদকে মানতেন। আর সেই উপনিষদের কথা বললে আমরা যে প্রত্যেকেই ব্রহ্মের সন্তান বা নক্ষত্রের সন্তান, তিনি সেই চেতনায় থাকতেন। আর তাই তার নিবেদনটাই বারবার উঠে এসছে, আমি যতটা আমাকে নিবেদন করতে পারবো ঠিক ততটাই আমি আমাকে বুঝতে পারবো, চিনতে পারবো, আমার কাছে পৌঁছতে পারবো। এই যে নিজেকে সবটা না দিলে নিজেকে পাওয়া যায় না, এই কবিতার সারমর্ম বা সারবস্তু আমার কাছে অন্তত সেটা। তাই ত্যাগ, নিজেকে ত্যাগ করা এবং নিজেকে নিবেদন করার মধ্যেই সবথেকে বেশি নিজেকে পাওয়া, নিজের প্রেমকে পাওয়া। যাই হোক, আমাদের প্রিয় দর্শক বন্ধুরা আর রয়েছেন আমাদের সঙ্গে, একটু তাদের সঙ্গে কথা বলি, তারপর আবার আমরা পরবর্তী পর্বে ঢুকবো। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? সুপ্রভাত সুজয় বাবু। হ্যাঁ, সুপ্রভাত। এবং সুপ্রভাত জানাই আজকে দুই শিল্পী নীলাংশু এবং ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়। নামটা ঠিক বললাম তো? একদম ঠিক বলেছেন। দুজনকে সুপ্রভাত জানাচ্ছি। আজ আরপ্লাস স্টুডিওতে বাদ্যযন্ত্র এবং কবিতার এই যে মেলবন্ধন, এটা খুব ভালো লাগছে। একটু অন্য ধারায় আপনারা এগিয়ে চলেছেন, খুব সুন্দর লাগছে। এবং খুব সুন্দর একটি কবিতা উনি আবৃত্তি করলেন সোনার তরী, এবং গুরুদেবকে স্মরণ করতেই হবে এই বর্ষাতে, আমিও তাই থাকবো। তো ডক্টর কুণ্ডুর কাছে আমি অনুরোধ করছি, এবার মানসিক কাব্যগ্রন্থে যদি বর্ষার দিনে সেই কবিতাটা, অথবা শ্রাবণের মেঘগুলো জড়াইলো আকাশে, শ্রাবণের মেঘ, অথবা নববর্ষার এই কবিতাটা, খুব বিখ্যাত কবিতা, হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে। এই তিনটে কবিতারই অনুরোধ থাকলো। তারপরে যদি একটা কিছু হয় তাহলে ভালো লাগবে। আর বাদ্যযন্ত্রে তিনি যেমন এগিয়ে চলেছেন, আর আপনার সঞ্চালনা, আর যেভাবে আপনি পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছেন এবং তার মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব ভালো লাগছে। রইলাম সাথে। অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
হ্যাঁ, নমস্কার, শুভেচ্ছা সুজয়দা। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। নীলাংশু ভাইয়ের বাদ্যযন্ত্রের মূর্ছনা আর দীপ্তিদির কবিতা পাঠ আমাদের মনকে জয় করে নিচ্ছে। একটা অসাধারণ অনুষ্ঠান আর একটা নতুনত্বের স্বাদ আমরা সব সময় পাচ্ছি। অপূর্ব একটা অনুষ্ঠান এবং সেই সঙ্গে অপূর্ব সঞ্চালনা। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে একটু দীপ্তিদির কাছে একটু যাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। দীপ্তিদির নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। একটা কবিতা আপনার কাছে আমি যদি অনুরোধ করছি, যদি হয় নিচ্ছরের স্বপ্নভঙ্গ, যদি হয় খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুজয়দা খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন এবং সব থেকে বড় কথা যে এই যে আমাদের সঙ্গে রয়েছেন সকালে আর আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এইটাই আমাদের ভালো থাকার অনুপ্রেরণা। আপনারা আমাদেরকে এভাবেই অনুপ্রাণিত করতে থাকুন। এবার একটু একটা অন্য প্রসঙ্গে যাব, কারণ ওই যে আপনাদের একটা অপেক্ষা থাকে, প্রতিদিন আমরা ভাগ্যবান সঠিক উত্তরদাতার নামটা বলি। তাই গতকাল যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা প্রথমে রাখি, তারপর ভাগ্যবান সঠিক উত্তরদাতার নামটা আমরা ঘোষণা করছি। গতকালে আমাদের প্রশ্ন ছিল, এই এত আলো এত আকাশ গানটির পরিচালক কে ও গানটির দৃশ্যায়িত জুটির অভিনীত শেষ চলচ্চিত্র কোনটি? উত্তর যে এই এত আলো এত আকাশ গানটির পরিচালক পবিত্র চট্টোপাধ্যায় ও গানটিতে দৃশ্যায়িত জুটি অভিনীত শেষ চলচ্চিত্র প্রিয় বান্ধবী। ভাগ্যবান সঠিক উত্তরদাতা জয়ন্তী পাল, ইছাপুর, উত্তর 24 পরগনা। আপনাকে অভিনন্দন। আমরা রয়েছি কাব্যে এবং যন্ত্রে, বাদ্যযন্ত্রে। তো আমরা আবার একটু ফিরবো তৃপ্তিদির কাছে, কারণ রবীন্দ্রনাথের একের পর এক অনুরোধ এসছে। তো সেই অনুরোধ রাখা কতটা যাবে আজকে জানি না, কারণ আজকের অনুষ্ঠানটা তো একটা বিশেষ অনুষ্ঠান। তাই এই যে কোন যন্ত্র কখন বাজবে এবং কোন কাব্যের পরিপ্রেক্ষিতে কোন যন্ত্র থাকবে, এটা একটু আমাদের আগে থেকে ভাবতে হয়েছে। যদিও বা এটার জন্য কোনো রিহার্সাল করবার কোনো সুযোগ আমাদের ছিল না, অবকাশ ছিল না, কারণ তৃপ্তিদি থাকেন হচ্ছে আরামবাগ আর নীলাংশুক থাকে আমাদের উত্তর কলকাতারও উত্তর প্রান্তে আমরা বলতে পারি। মানে সেটা এখন এক্সটেন্ডেড ক্যালকাটা হয়ে গেছে, কিন্তু তবু এটা কলকাতা এখনো বলা যায় না আর কি। তো ফলে এই দুই মেরুর দুজন মানুষ আর মাঝখানে আমি একেবারে কলকাতা, ফলে এই তিনজনের মধ্যে আমাদের শুধুমাত্র টেলিফোনে যেটুকুনি করা সম্ভব হয়েছে আমরা সেইটুকুনি সংযোগ স্থাপন করে এই অনুষ্ঠানটাকে করার চেষ্টা করেছি। তাই আমাদের এর মধ্যে অনেক ত্রুটি ভুল বিচ্যুতি থাকতে পারে, যদি থাকে নিজ গুণে ক্ষমা করবেন, মার্জনা করবেন। তবু আমরা একটা অন্যরকম যেহেতু করার চেষ্টা করছি, তাই সেই কবিতাগুলোকে এখানে একটা তার ধারাবাহিকতা থেকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, আমি আবার একটু ব্যাটন তুলে দিলাম তৃপ্তিদির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আর একটা কোনো কবিতা দিয়ে আমরা এই পর্বটা শেষ করি। এরপর আমি জীবনানন্দ দাশের যদি চলে যাই। আচ্ছা, জীবনানন্দতে যাব, বেশ, ঠিক আছে। ওনার বোধ কবিতাটি এখন আমি আমার নিবেদনে রাখব। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। তারে আমি পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখে শুধু ধাঁধা, আমার পথে শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে
জন্ম দেবে বলে তাহাদের হৃদয় আর মাথা আমার হৃদয়ের মতো নাকি, তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকী, তবে আমি এমন একাকী। হাতে তুলে নিই কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পাড়ে পানা শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ আমার গায়ে গিয়েছে জড়ায়ে। এই সব স্বাদ এসব পেয়েছি আমি, বাতাসের মতো অবাধ বয়েছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন। এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ, চলে গেছি ইহাদের ছেড়ে। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। আমার এসে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, ঘৃণা সে করেছে আমারে, যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে ভালোবাসা, যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে, স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে।